সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রোজকার সংবাদ বিশ্লেষণের আয়োজন নিউজ গ্যালারিতে। দর্শক, গত কবছর ধরেই আমরা আসলে ঢাকা শহর জুড়ে মেট্রো রেলের নির্মাণ কাজ দেখছি। পিলারগুলো যখন শেষ হচ্ছে, উপরে যখন একটা পর একটা স্প্যান বসছে, তখন আমাদের মনে হচ্ছে যে এই সড়কটি আসলে কবে চালু হবে, এবং এটি একটা বাংলাদেশের মানুষের সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে কিন্তু সেই বিষয়টি রয়েছে। এবং আজকে পরীক্ষামূলকভাবে আজকে একটি মেট্রো রেল চালু হলো ৫০০ মিটার রাস্তার উপরে। স্বাভাবিকভাবে মানুষের আগ্রহ সেই দিকটায় রয়েছে, এবং আজকে আমাদের সাথে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক সচিব MAN সিদ্দিক স্যার উপস্থিত রয়েছেন আমাদের সাথে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। আপনাকে ধন্যবাদ। আপনি দীর্ঘদিন ধরে এই কাজটির সাথে রয়েছেন। যখন প্রথম বগি আনা হলো, মেট্রো রেলটি মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে আনা হলো, তখন আপনাদেরকে আমরা লাইভে সংযুক্ত করেছিলাম। আজকে পরীক্ষামূলকভাবে চালানো হলো। স্যার, আপনার কাছে শুরুতে আসলে মানে আপনার অভিব্যক্তিটা একটু এই কাজের সাথে যুক্ত থাকতে পারার কারণে আপনার যে অভিব্যক্তি সেটি একটু আগে শুনে নিতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে আমাদের একটা বিশেষ দিন, কারণ আজকের দিনে আমাদের দেশের একটা মাইল ফলক অর্জিত হয়েছে। প্রথম হচ্ছে যে বাংলাদেশে মেট্রো রেল যে সূচনা হয়েছে, মেট্রো রেল চলাচলের যে সূচনা, এটা আজকে হয়েছে। এবং তার সাথে সাথে আপনারা জানেন যে মেট্রো রেলটা বিদ্যুতে চলে, অর্থাৎ বৈদ্যুতিক ট্রেন যুগেরও আমরা পদার্পণ করলাম। তারপরে তৃতীয়ত আপনি জানেন যে মেট্রো রেলটা এটা দূর নিয়ন্ত্রিত ভাবে পরিচালিত হয়, অর্থাৎ আমরা ডিজিটাল বাংলাদেশ যে বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন, তার সাথে একটা নতুন একটা পালক সংযুক্ত হয়েছে। এবং চতুর্থ আপনি জানেন যে মেট্রো রেল হচ্ছে একটা স্পিড ট্রেন, এবং এটা স্পিড ট্রেনের হচ্ছে প্রথম ধাপ। আমরা চিন্তা করছি যে আমাদের দেশে স্পিড ট্রেন চালু হবে। এই মেট্রো রেলের মাধ্যমে আমরা বাংলাদেশের যে স্পিড ট্রেন, সেটার প্রথম ধাপে আমরা সংযুক্ত হলাম। এই জন্য আমাদের DMTCL টিম, সরকার এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন এবং ঢাকা শহরবাসী, সবার ভিতরে আমি একটা আনন্দের একটা জোয়ার দেখতে পাচ্ছি। স্যার, এই যে স্বাভাবিকভাবে মানুষের তো আগ্রহের একদম কেন্দ্রবিন্দু হচ্ছে, সবাই আসলে জানতে চায় এর পরের ধাপটি কি। আরও একটি মেট্রো রেল আসার কথা রয়েছে, করোনার কারণে সেটি আসলে পিছিয়ে গিয়েছে। কাজের অগ্রগতির যে হিসাব রয়েছে, সেই হিসাব উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত 84% হয়ে গেছে, 11 থেকে মতিঝিল পর্যন্ত 59% হয়ে গেছে। স্যার, এই প্রক্রিয়াটি আসলে যেহেতু করোনা মহামারীর মধ্যে আবার তৃতীয় ঢেউয়ের কথা আসছে, সবার এক ধরনের আশঙ্কা তো রয়েছে স্যার, আগ্রহ তো রয়েছে। মানুষের একটা স্বপ্ন বাস্তবের একটা রূপ মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু একটা শঙ্কাও তো মানুষের মধ্যে কাজ করেছে। আপনারা প্রস্তুতি নিয়েছিলেন, বলেছিলেন যে আপনি গতবার যখন সংযুক্ত হয়েছিলেন আপনি বলেছেন যে আপনারা শিফটগুলো ভাগ করে করে কাজটা এগিয়ে নিতে চান নির্দিষ্ট সময়। এখনকার পরবর্তী ধাপটি কি হবে, এবং কতদিনের মধ্যে আসলে এই চূড়ান্ত জিনিসটি আমরা দেখতে পারবো? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের যে পরবর্তী ধাপগুলো আছে, আজকে মন্ত্রী মহোদয় যখন বক্তব্য দিয়েছিলেন তখন এটা বিস্তারিতভাবে বলেছিলেন। আমাদের এখন যে ধাপটা শুরু হয়েছে, তা থেকে আমাদের মেট্রো রেল চালু করার জন্য যে সর্বশেষ ধাপ, সেই ধাপটা হলো যে ট্রায়াল রান। এবং ট্রায়াল রান শেষ করার পরে সাথে সাথেই এটা সপ্তাহখানেক বা 10 দিনের ভিতরে আমরা কমার্শিয়াল অপারেশনে যাব। আমাদের যে বিশ্বের বিভিন্ন দেশের যে অভিজ্ঞতা আমরা দেখেছি, সেই অভিজ্ঞতা থেকে দেখা যায় যে কোনো কোনো দেশে এই ধাপটা 6 মাসে পার করতে পেরেছে, আবার কোনো কোনো দেশে দেখা যায় যে সেটা 1 বছরও হয়েছে, আবার কোনো কোনো দেশে দেখা যায় যে 1 বছরও বেশি হয়েছে। তা আমরা যেহেতু আমাদের মেট্রো সিস্টেমটার নির্মাণ কাজটা আমরা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করেছি, এবং মেট্রো রেলটা জাপানে তৈরি হয়েছে, এবং আমাদের বিশ্বাস, এবং যেই কয়দিন যাবৎ মেট্রো রেল বাংলাদেশে আসার পরে আমরা প্রত্যক্ষ করছি, তাতে আমাদের এটা বিশ্বাস হয়েছে যে আমরা সম্ভবত যে ন্যূনতম সময়, এই ন্যূনতম সময়ের ভিতরেই মেট্রো রেলের যে পরীক্ষাগুলো আছে, পরীক্ষাগুলো শেষ করে আমরা ট্রায়াল রানে যেতে পারবো, এবং ট্রায়াল রানের পরপরই যে বাণিজ্যিক অপারেশন, সেটা আমরা চালাতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চট করে দর্শকদেরকে সবকিছু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মেট্রো রেলের যে সংস্থা DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক MN সিদ্দিকীর সাথে, এবং আমরা বলছিলাম যে আসলে আমরা চট করে একটু খবর নিতে চাই। দর্শক, ঈদের সৌদি আরবের চাঁদ দেখার সাথে আমাদের ঈদের একটা সম্পর্কিত রয়েছে, এবং ঈদ উৎসবে আসলে আমরা যারা যখন আমিও বাসায় দর্শক হিসেবে আপনাদের সাথেই থাকি, দর্শক থাকি, তখন আমাদেরও আসলে সবারই আসলে বিনোদনের জন্য একটা খোরাক দরকার হয়। ঈদের নাটক বা ঈদের আয়োজন আমাদের পুরো সারা বছরের যে
আয়োজন, সেই আয়োজনের থেকে অনেক বেশি আলাদা থাকে। সেই আয়োজনটা নিয়ে কথা বলতে চাই। এবং আমাদের সাথে আজকে বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আকন্দ ভার্চুয়ালি যোগ দিয়েছেন। তারেক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। জি, ধন্যবাদ। শুভেচ্ছা আপনাদের যারা দেখছেন। জি ভাইয়া, প্রথমেই প্রশ্ন হচ্ছে যে ঈদে আসলে এখন তো অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, টিভির বাইরেও অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। গণমাধ্যমগুলো বলছে ৬০০ থেকে জি, ৭০০ নাটকের চাহিদা রয়েছে। আমরা করোনা দ্বিতীয় ঢেউ এগুলোর শুটিং আসলে ঈদের ঠিক ৩ মাসের মধ্যেই হয়ে থাকে। এরকম একটা মোরালিস। সিচুয়েশনে আসলে কিভাবে ঈদের বিনোদনগুলো ব্যবস্থা করা হবে বা কতটুকু করা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। এই কোশ্চেনটা আসলে আমাদের ইদানিংকালে প্রায় ফেস করতে হচ্ছে যে এই প্যান্ডেমিকের ভিতরে আমরা কিভাবে কাজটা করতে পারলাম। আপনি জানেন যে বাংলাদেশের এই বিনোদনের একটি বড় অংশ নাটকগুলি যেগুলি তৈরি হয় সেটা ঈদ ২ টা ঈদকে টার্গেট করেই মূলত হয়। এছাড়াও বৈশাখ, ভ্যালেন্টাইন ডে ওইটাও কনসিডারেশন এ নেওয়া হয়। এই প্রস্তুতিটা আসলে সারা বছর যাবতই থাকে। নির্মাতাদের সাথে আমাদের সারা বছরব্যাপী একটি যোগাযোগ চলতে থাকে যে ঈদ উপলক্ষে আমরা এই প্রজেক্ট গুলি করব। এই গল্পের সাথে আমাদের এই জনপ্রিয় নির্মাতারা থাকবেন, অভিনয় শিল্পীরা থাকবেন। এইরকম প্লেসে আমরা শুট করব। সো ওই প্রস্তুতিটা হয়তো আমাদের মতন মূল বিনোদনধর্মী চ্যানেলে সারা বছরব্যাপী থাকে ২ টা ঈদকে টার্গেট করে। আ এফেক্ট তো হইছে কিছু, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই প্যান্ডেমিকে হয়তো আমরা যেভাবে চাইছিলাম সাজাইতে একদম 100% সেটাই পারছি সেটা বলা যাবে না। বাট দর্শকরা হতাশ হবেন না ইনশাআল্লাহ। আমরা আম যেভাবে দর্শকরা আমাদের কাছ থেকে আ অতীতে আ উৎসব আয়োজনে যেভাবে তারা বিনোদন আ পেয়ে আসছেন, ইনশাআল্লাহ এবারও এর ব্যতিক্রম হবে না। জি, তারেক ভাই, আমাদের যেমন এবার এটিএন নিউজের আমরাও ঈদেরকে নিয়ে প্ল্যান করি। সব নিউজ চ্যানেল, আমরা ২৪ ঘন্টা নিউজ চ্যানেল, আমরাও চেষ্টা করি কিছু অনুষ্ঠান নির্মাণ করতে। এবার আমাদের একটা বড় অনুষ্ঠান আপনিও নিশ্চয়ই দেখেছেন, কারাগারের সেরা কণ্ঠ। সেটা নিয়ে তো আমাদের এক ধরনের পরিকল্পনা রয়েছে। হ্যাঁ, সেগুলা সেটা নিয়ে আপনি যখন ভালো দেখবেন তখন প্রোগ্রাম। সেটার একটা নিশ্চয়ই রিভিউ দিবেন। আপনাদের এবার আয়োজন বাংলা ভিশনের নাটক নিয়ে একটা দর্শকদের মধ্যে এক ধরনের আগ্রহ রয়েছে। আমি যদি একদম নাম ধরে বলি, ৩-৪টা টেলিভিশনের মূলধারা টেলিভিশনের নাটকের উপরে সবসময় অডিয়েন্সের এক ধরনের আশা থাকে, ভরসা থাকে। তার মধ্যে বাংলা ভিশন একটা। বাংলা ভিশন এই প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে অডিয়েন্সদেরকে নতুন কি দেওয়ার চেষ্টা করেছে, কিভাবে প্ল্যান সাজিয়েছে? আ উম ধন্যবাদ আপনাকে। আম আসলে বাংলা ভিশন গত ১০ থেকে ১২ বছর যাবত উৎসব আয়োজনগুলিতে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু চাপও একটু বেশি থাকে। এটিএন নিউজ মানে উইথ ডিউ রেসপেক্ট আমার অনেক সহকর্মীদের, এটা নিউজ ব্রেক করলে তাদের প্রতি যেরকম প্রেশার থাকে মানুষের, আমাদেরও কিন্তু ঈদ আসলে, বৈশাখ আসলে, ভ্যালেন্টাইন আসলে এরকম একটা প্রেশার কিন্তু আমরা ফিল করি। দর্শকদের একটা চাপ থাকে আমাদের কাছ থেকে যে তারা ভালো কনটেন্ট দেখতে চান, দেখে অভ্যস্ত এই জায়গাতে। সেই আরমান ভাই, সিকান্দার বধ, আরকিপটা, লং মার্চ এরকম একটা লং ট্র্যাডিশন আছে আমাদের ভালো কনটেন্ট দর্শকদের কাছে ঈদ উৎসবে প্রেজেন্ট করার। তো সেই ক্ষেত্রে এইবারও আমরা প্রস্তুতিটা সারা বছরব্যাপী আগে আমি বলছি যে আমরা নিয়ে থাকি। কিছু ব্যাহত হইছে বাট আমাদের প্রস্তুতিটা ছিল। সাগর জাহানের ৭ পর্ব যেটা মোশাররফ করিম আরো ফারিন শাহ আরো অনেকে অভিনয় করছেন সেটা আমরা গত বছরের শেষের দিকেই করে ফেলছিলাম। মাসুদ সেজানের ৭ পর্ব আমাদের করা হয়ে গেছে। সালাউদ্দিন লাবলু ভাই আমাদের এখানে নিয়মিত ৭ পর্ব বানান। সেটাও আমরা আল্লাহর রহমতে করতে পারছি। আপনি প্রমো দেখাচ্ছেন সেটার। তো আ আ আমাদের যেটা স্ট্রাকচার সেটা করা হয়েছিল। আমরা ঈদকে টার্গেট রেখে আসলে প্যান্ডেমিকটা এই সেকেন্ড ওয়েভটা ঠিক এরকম ভাবে এসে হিট করবে। এইটা ঠিক হয়তো আজকে থেকে ২-২.৫ মাস আগে এইভাবে অনুমান করা যায়নি। আ এই ক্ষেত্রে কিছু কাজের আমরা হয়তো মানে রি-অ্যাডজাস্ট করতে হইছে। বাট স্টিল আ যেরকম ভাবে দর্শকরা আমাদের কাছে আ মা আমরা এবার যেইভাবে সাজিয়েছি সেটা যদি আমি একটু ছোট করে বলি, ৫ টা ৭ পর্বের ধারাবাহিক নাটক থাকবে। সেই ক্ষেত্রে আপনারা সাগর জাহানের একটি ধারাবাহিক নাটক সচরাচর ১ ঘন্টার ধারাবাহিক দেখে থাকেন। এবার আছে মিল ব্যারাক কল্যাণ সমিতি। মোশাররফ ভাই অভিনয় করছেন ওইটাতে। আমাদের মাসুদ সাজানের আছে আপনার আ ৭ পর্ব, সালাউদ্দিন লাবলুবের ৭ পর্ব আছে, আবু হায়াত মাহমুদের একটা ৭ পর্ব আছে। এরকম ৫ টি ৭ পর্বের ধারাবাহিক নাটক আছে। ২৯ টি একক নাটক আছে আমাদের। জি, সিঙ্গেল ড্রামা। জি। একদম জি।
জি, আমি আমি একটু 7টি টেলিফিল্ম আছে জি, আমাদের জি, যেগুলো তারেক ভাই, আমি আপনার পরিকল্পনাটি বুঝতে পেরেছি আমি যতটুকু বুঝলাম। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে দর্শকদের এখানে অনলাইনে আসলে সবাই হুম, দেখছেন এবং সবাই প্রশ্ন করতে পারেন। আ এবং এই প্রশ্নটা আসলে সবসময় আসতে থাকবে যে এই মুহূর্তে আমাদের মানে শিল্প সাহিত্য অঙ্গনে এক ধরনের স্কারসিটি রয়েছে। এক ধরনের সংকট রয়েছে, সেটা গল্প নির্মাণের ক্ষেত্রে বলা হোক, আমাদের কলাকুশলীদের সংখ্যা বলা হোক, বা এই যে করোনার সময় টিকা নেওয়ার ব্যাপারে মেজরিটি তো 40 বছরের নিচে, সবাই টিকাও ঠিকমতো নিতে পারেন নাই। এটাও এক ধরনের ক্রাইসিস। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে নাটকগুলোর কথা আপনারা বললেন, খুব বেশি কয়েকজন নাট্য ব্যক্তিত্ব, যাদের আমি সম্মান রেখে বলছি, তারা অসাধারণ নাটক নির্মাণ করেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু খুব বেশি অল্প কজনের ভিতরে বৃত্তটা থাকছে কিনা এটা মনে করেন কিনা, এবং দিনকে দিন এটি রেসটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে কিনা? আহ, আমি আপনার সাথে একমত, আবার একটু যোগও করতে চাই এক জায়গাতে। ধরেন, মানুষ তো এন্ড অফ দ্য ডে আপনার কাছ থেকে, মানে আমরা ইনফোটেনমেন্ট টেলিভিশন, আমরা আহ, বিনোদনও টার্গেট থাকে, আবার আমরা বস্তুনিষ্ঠ সংবাদও মানে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই উৎসব আয়োজনগুলিতে মূল টার্গেট থাকে অডিয়েন্স, মানে ভিউয়ারশিপটা গেইন করা। সেক্ষেত্রে আমরা তো অবশ্যই, আপনি জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে প্রতিষ্ঠিত যারা নির্মাতা আছেন, আজকে থেকে 10-12 বছর আগে যারা প্রথম নাটক শুরু করছেন, আমি একটু গর্ব করেই বলতে পারি যে এদের অনেকটি বাংলা ভীষণ তার প্রথম কাজ গেছে এবং ঈদে গেছে। ঈদের 7 দিন, বা ওই সময় তো 6 দিনের আয়োজন হতো, তারপরে 7 দিন, এখন 8 দিনের আয়োজনে ট্রান্সফরমেশন হয়েছে। তো আমরা যে নতুনদের সুযোগ দেই না তা না, বাট ইট হ্যাজ টু বি এ প্যাকেজ, মানে এটা তো আবার কমার্শিয়ালিও ভায়াবল করতে হবে আপনাকে। জি, তারেক ভাই, আপনি তারেক গণমাধ্যমে ভাই, কাজ আমি করেন, আপনার আপনি তো পয়েন্টটি এটা বুঝতে বুঝবেন। পেরেছি, কারণ আসলে আপনাদেরও একটা লগ্নের ব্যাপার থাকে, আপনাদেরও অন এয়ার টাইমের ব্যাপার থাকে, আপনাদেরও জি, বিজ্ঞাপন পাওয়ার ব্যাপার থাকে। হুম। আপনাকে অসংখ্য অনিয়ার ধন্যবাদ। টাইমটা যদি আমরা আপনি হয়তো আরেকটু কমার্শিয়ালি আলোচনা ভায়াবল করতে করতে পারতাম, চান, কিন্তু আসলে সময়ের খুব স্বল্পতা। তারেক ভাই, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে শেষ করতে হচ্ছে আমাদেরকে এই না, পর্বের প্রবলেম। আয়োজনটা আরকি। জি, আমি জাস্ট একটু একটু যদি 30 সেকেন্ড সময় দেন, জি, আমি দর্শকদের উদ্দেশ্যে জি, বলতে বলুন। চাই যে বাংলা ভিশনের সাথে থাকবেন। আমরা প্রিয় তারকা বিশেষ দিবস ভিন্ন আয়োজন, এই স্লোগানকে সামনে রেখে গত 10 থেকে 12 বছর আপনাদের ঈদ উৎসবে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে পারছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে এইভাবে দর্শকদের সামনে অ্যা সুষ্ঠু, সুন্দর, নির্মল বিনোদন নিয়ে আসতে চাই। অসংখ্য, ধন্যবাদ এগেইন। অসংখ্য, অসংখ্য উই স্টে ধন্যবাদ তারেক, আপ। তারেক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আকন্দ, এবং সব টেলিভিশনগুলোই কিন্তু যারা আসলে নাটক প্রচার করে, তারা কিন্তু তাদের আয়োজন সাজিয়েছে। আমাদের এটিএন নিউজের পক্ষ থেকে আপনাদের জন্য এবার ভিন্নধর্মী একটি আয়োজন থাকছে, কারাগারের সেরা কণ্ঠ, গাও খাঁচার পাখি গাও। নিশ্চয়ই সেটিও দেখবেন ঈদের আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার, যদি আমাদের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত আসে, তারপরেই ঈদের আগের দিন কিন্তু এই পুরো আয়োজনটি কিভাবে করা হয়েছে সেই পর্বটিও আপনাদের জন্য থাকবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি পর। স্বাগত নিউজ গ্যালারিতে। দর্শক, প্রতিদিনের নানা সংবাদের বিশ্লেষণ, এবং সেই বিশ্লেষণগুলো এক করবার চেষ্টা করি আমরা। সেই সাথে সাথে অন্যান্য গণমাধ্যমগুলো আসলে কি খবর রাখছে সেই খবরটিও আমরা জানাবার চেষ্টা করি। আমাদের আজকের পর্বে সাধারণত এই সময়টাতে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনায় যাই, কিন্তু আজকে সেই আলোচনায় যাব না। কেন যাব না সেটি আপনাদেরকে জানাবো। তার আগে চট করে অনলাইন নিউজগুলো এই মুহূর্তে কি সংবাদ দেখাচ্ছে আপনাদের জন্য, সেটি আপনাদেরকে একটু এক নজর দেখিয়ে দিতে চাই। আমার সামনে বাংলা ট্রিবিউন খোলা রয়েছে। বাংলা ট্রিবিউন তাদের টপ স্টোরি দিয়ে রেখেছেন একটি ডিজিটাল উপকূল, একটি ফিচার রিপোর্ট তারা রেখেছে। এর বাইরে বাংলাদেশ চীন রিসেন্ট অতি সম্প্রতি যে মন্তব্যগুলো চলছে সেই মন্তব্য নিয়ে তারা একটি রিপোর্ট করেছে। তারা বলেছে সংক্রমণ 5% নামলে 5% নিচে নামলে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, এমন একটি ফিচার রিপোর্ট তারা রেখেছে। এর বাইরে সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার, যে সংবাদটি আমাদের সবার আগ্রহ কেন্দ্রিত ছিল সন্ধ্যাবেলা, এবং আমরা ইতিমধ্যে এই সংবাদটি জেনে গেছি, সেই সংবাদটি তারা বেশ বিস্তারিত করে তারা জানিয়েছে। এর বাইরে একটি নিউজ আমাদের খুব চোখে পড়েছে, যেটি হচ্ছে আমরাও এই সংবাদটি আসলে করোনা মহামারীর একদম গত বছর শুরু লকডাউনে আমরা করেছিলাম। সেটি হচ্ছে করোনার চেয়েও ভয়ঙ্কর বিপদ আসছে, এবং বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাকার এবং গবেষক, শিল্পী, তথ্যচিত্র নির্মাতা স্যার ডেভিড অ্যাটনবোর আসলে এই প্রেডিকশনটি দিয়েছেন, এবং তিনি আসলে জলবায়ুর যে সংকট, সেই সংকটকে কোট করে বলেছেন যে আসলে এটি আমাদের জন্য আরো ভয়ানক হতে পারে, এর থেকে ভয়ানক ব্যাধি আমাদের জন্য আসতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। এর বাইরে আমার সামনে খোলা রয়েছে বিডি নিউজ 24, এবং
বিডিনিউজ 24-এ এই মুহূর্তে যে সংবাদটি তারা একদম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছাপিয়ে রেখেছে তাদের হোম পেজে, সেটি হচ্ছে এসপি বাবুল আক্তার আবারও আলোচনায়, এবং তাকে নিয়ে তার যে স্ত্রী মৃত্যু হত্যাকে কেন্দ্র করে যেই ঘটনাটি এবং সেই ঘটনার আদ্যপান্তটি তারা আসলে আবারও তুলে ধরেছে। আমাদের নিউজেও আমরা কিন্তু দর্শক সেটি রেখেছি যে এই মামলাকাণ্ডের বিষয়ে আসলে যে ধোঁয়াশাগুলো ছিল সেগুলো পরিষ্কার হয়ে অনেকটাই বিচারের দিকে এগিয়ে যাচ্ছে। বিডি নিউজ আরও একটি নিউজ করেছে, যারা ঈদের খবর রেখেছেন তাদের জন্য কিছুটা, মানে যারা ঈদের জামাত পড়তে যেতে চাচ্ছেন, এবার কিন্তু করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে কোলাকুলি এবং হাত মিলানো নিষিদ্ধ করা হয়েছে এবার ঈদের জামাতের জন্য। তবে আবহাওয়া অফিস যেটি জানাচ্ছে, আপনারা আজকে জানেন দর্শক সারা দেশে আসলে আজকে মেঘলা পরিবেশ ছিল। তারা বলছেন যে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ঈদের দিনও বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়োহাওয়ার দাপট রয়েছে। ঈদের সকালটা আসলে অনেকেরই বৃষ্টিতে ভিজে কাটাতে হতে পারে বলে তারা আসলে আবহাওয়া অফিসের তথ্য থেকে এই সংবাদটি তারা করেছে। এর বাইরে আমার সামনে ঢাকা পোস্ট খোলা রয়েছে। ঢাকা পোস্টেও আসলে একদম স্ত্রী খুনের পরিকল্পনাকারী বাবুল আক্তার এবং হচ্ছে নতুন মামলা, তারাও আসলে এসপি বাবুল আক্তারের যে ইস্যুটি সেই ইস্যুটিকে সামনে রেখেছে। এর বাইরে তারা দুটি ভিন্ন ধর্মী নিউজ রেখেছে। একটি হচ্ছে দূরপাল্লার বাস নিয়ে শেষ মুহূর্তে সবুজ সংকেতের আশা, তাদের সিনিয়র রিপোর্টার এই রিপোর্টটি করেছে এবং তাদের যে ব্যাখ্যা এবং তারা আসলে বাস মালিকদের সাথে যে কথা বলেছেন সেই কথার প্রেক্ষিতে তারা বলছেন যে যেহেতু আসলে ফেরিঘাটে যে পরিমাণ মানুষ যাচ্ছে এবং প্রতিনিয়ত যে পরিমাণ মানুষ যাচ্ছে আসলে সেটি কতটুকু ঝুঁকিমুক্ত থাকছে সেই বিষয়ে তারা আশা করছে যে সরকার শেষ মুহূর্তে হয়তো বা বাস চালু করে দিতেও পারে। এইরকম একটি নিউজ রয়েছে। এবং এর বাইরে আজকে আমি যদি ভুল না করি তাহলে 19 মে আসলে কমিশনের নির্বাচন কমিশনের 79তম একটি সভা হবার কথা রয়েছে, যেখানে আসলে এই বিভিন্ন ইউপি নির্বাচন করোনা মহামারীর কারণে আসলে আটকে রয়েছে, থমকে রয়েছে, সেই বিষয়ে বৈঠক হতে পারে বলে সংবাদটি করা হয়েছে। এবং এই ক্ষেত্রে আসলে বলা হয়েছে যে নির্বাচন কমিশন চায় পরিস্থিতি খারাপ হলেও নির্বাচনে যেতে, অর্থাৎ যে নির্বাচনগুলো থমকে রয়েছে আটকে রয়েছে সেগুলো তারা করতে চায়। কিন্তু করোনা মহামারীর আজকে যে সংক্রমণ হয় সেটি কিন্তু এখনো প্রায় 9% কাছাকাছি রয়েছে, 8% সামান্য বেশি। দর্শক, এই ছিল আমার সামনে খোলা অনলাইন নিউজগুলো। আপনাদেরকে চট করে এই মুহূর্তে অনলাইন নিউজ দুনিয়ায় কি নিউজগুলো আসলে মানুষ দেখছেন বা দেখানো হচ্ছে সেগুলো আপনাদেরকে জানালাম। দর্শক, অনেকদিন নিউজ গ্যালারিতে আমরা করোনা এবং সাথে অনেক সংশ্লিষ্ট আলোচনার বিষয়গুলো দেখছি। একটা যেহেতু সৌদি আরবের ঈদের পরের দিন আমাদের ঈদ হওয়ার একটা ট্র্যাডিশন রয়েছে দীর্ঘদিন ধরে, সুতরাং ধারণা করা হচ্ছে শুক্রবার দিন হয়তো বা আমাদের, যদিও চাঁদ দেখা কমিটির বৈঠকের বিষয় রয়েছে, চাঁদ দেখার বিষয় রয়েছে, এই বিষয়গুলো তো রয়েছেই, তারপরেও ঈদের তো একটা আমেজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং মহামারীকাল যতই বলি না কেন মার্কেটগুলোতে গেলে সেগুলো বোঝা যায়, ফেরিঘাটেও সেগুলো বোঝা যায়। আজকে নিউজ গ্যালারির অনুষ্ঠানে এরকম কোনো অসুস্থ কিছু না, এবং আমাদের মানবিক শান্তির জন্য, মানে মনের শান্তির জন্য একটা অনাবিল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা রয়েছে। আমাদের সামনে একজন শিল্পী রয়েছেন, পরিচয় করে দিচ্ছে, অনেকেই চিনেন, আয়েশা মৌসুমী আমাদের সাথে আজকে রয়েছেন সেটে, আমাদের সাথে গিটারে রয়েছেন দীপু ভাই। দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। ধন্যবাদ। আমাদের তো নিউজের চ্যানেল, সারাদিন নিউজ হচ্ছে, এখন হঠাৎ করে আপনারা দুজন গানের আসরে বসে আপনারা পুরো নিউজটা দেখছিলেন, আপনাদের কাছে আসলে কনসেপ্টটা কেমন লাগছে আগে একটু আপনাদের কাছ থেকে শুনি। চমৎকার, কারণ এত খারাপ খারাপ সংবাদ আমরা শুনতে পাই, আমরা আসলে মনটা একটা ভারাক্রান্ত অবস্থায় থাকে। তো আশা করি আমাদের পরিবেশনা একটু হলেও আনন্দ দিবে সবাইকে। তাহলে এটার একটা ডেমো হোক, আপনার সাথে গল্প করার আগে আগে আমরা গান শুনি। যারা দর্শকরা বলেছেন গিটার দেখেছেন, শিল্পী আছে, তারা একটা গান তো শুনতে চাইবে। অবশ্যই। আমি প্রথম গানটা শুরু করতে চাই আমি আমার নিজের লেখা একটা গান দিয়ে। এটা আমি আমার মায়ের জন্য লিখেছি, মা দিবসে গেল কিছুদিন আগে। তো আমি আমার মায়ের জন্য যে গানটা লিখেছি এটা সুর করেছে মীর মাসুম, আমি শোনাচ্ছি। বলো না গো কেমন করে এত ভালোবাসো, দুঃখ যত সব ভুলে যাই যখন তুমি হাসো। বলো না গো কেমন করে এত ভালোবাসো, দুঃখ যত সব ভুলে যাই যখন তুমি হাসো। পৃথিবীতে সবচেয়ে দামি তোমার ওই মুখ, তোমার পায়ের নিচে আছে আমার স্বর্গ সুখ। ও মা, মা গো মা, ও মা, আমার
অসুখ হলে রাত্রি জেগে থাকো আমার পাশে, নিদ্রা খাওয়া যাও যে ভুলে ক্লান্তি যখন আসে। অসুখ হলে রাত্রি জেগে থাকো আমার পাশে, নিদ্রা খাওয়া যাও যে ভুলে ক্লান্তি যখন আসে। সকল ব্যথা নাও যে সয়ে দাও পেতে ওই বুক, তোমার পায়ের নিচে আছে আমার স্বর্গ সুখ। ও মা, মা গো মা, ও মা, আমার মা, ও মা, মা গো মা, ও মা, আমার মা। বাহ, মানে সব সন্তানের কাছেই তো মানে মায়ের পায়ের কাছেই তো স্বর্গসুখ। একদম সবার মার জন্যই মা দিবস গেছে। যাদের মা তো আমাদের সাথে আছে তারা তো আমরা সৌভাগ্যবান, যাদের নেই তাদের হ্যাঁ, জন্য আসলে গানটা লিখেছিলাম আমি আমার মায়ের জন্য, বাট মা দিবসে আমি গানটা সবার মাকে ডেডিকেট করেছি। বাহ, সুন্দর। আমি যদি ভুল না করি আপনি নারায়ণগঞ্জের মেয়ে। জি। আপনার একটু গল্প শুনতে চাই, মানে আপনার আজকে সেটে আসা পর্যন্ত, মানে আপনার স্ট্রাগলটা পরে আগে মানে আপনার কাছে মনে হয় কেমন গেল, যতটুকু পথ গেল? জার্নিটা চলছে এখনো, তবে সোফার খুব মজার, আমি খুব এনজয় করছি। স্ট্রাগল বলেন বা নতুন নতুন বিষয় শেখা, সবকিছুই আমি খুব মজা পাচ্ছি আমার জার্নিতে। গানের সাথে ইনক্লুশন হওয়াটা কেমন, মানে গানের সাথে পথ চলাটা শুরু কিভাবে? গানে আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, মানে হয় না যে প্রেমে পড়ার পরে গান শিখে, আমার গান শেখার পরে গানের সাথে প্রেম হয়েছে। আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম লিপা। তো ও আর আমি থাকে না ছোটবেলায় যে বাচ্চারা একটু কম্পিটিটিভ মাইন্ডেড থাকে, যে ও ফার্স্ট হয়েছে মানে আমাকে ফার্স্ট হইতে হবে, ওর এই ড্রেসটা সুন্দর আমাকে এই ড্রেস পেতে হবে, ওই রকম ভাবে আর কি ওর সাথে খুনসুটির মাধ্যমেই গান শেখার শুরু। ও আমার বান্ধবী লিপা, সে গান শিখতে ভর্তি হয়ে গেছে শিশু একাডেমিতে আমাকে না জানিয়ে। তো এরপরে যখন আমি খবরটা পেলাম তখন আমি আর কি হিংসা বলবো নাকি জেদ বলবো আমি জানি না, সো আমি আর কি ওকে দেখানোর জন্য আমি গানটা শিখতে ভর্তি হয়েছি। বাট ও এখন মিউজিকে নাই, ও এখন ডক্টর, বাট আমি আর কি গানকে অনেক ভালোবেসে ফেলেছি, সো আমি এখন আছি। যদি জেলাসি থেকে ভালো কিছু হয় খারাপ কি? আমার মনে হয় প্রথম জেলাসি থেকে ভালো কিছু আর কি আমার এক্সপেরিয়েন্স। আচ্ছা, এবার কি গান শুনবো? এবারে আমি আরেকটা মৌলিক গান করি। আমার এই গানটা রিসেন্টলি এক্সচেঞ্জ নামের একটা নাটক, অপূর্ব ভাই এবং সাবিলা নূর অভিনীত। এই নাটকটার এই গানটা খুব স্পেশাল এই কারণে, মানে টিকটক যারা করে তারা এই গানটার সাথে খুব বেশি পরিচিত, অনেক বেশি মানে এই সাউন্ডটা ইউজ হয়েছে টিকটকে, তো ট্রেন্ডি বলা চলে। একটু শোনাচ্ছি। দেখা তোরে বুঝা গেছি তুই বারুদ ঝাঁঝে ভরা, ছুঁইলে তোরে ঝাটকা লাগে, ও বলা তুই হেভি করা। দেখা তোরে বুঝা গেছি তুই বারুদ ঝাঁঝে ভরা, ছুঁইলে তোরে ঝাটকা লাগে, ও বলা তুই হেভি করা। স্বপ্নে দেখি মারি সুখী তুই যে খুব নজর করা, কি যে করি উইরা মরি তোর প্রেমে পড়ছি ধরা। দিলে ডান্স মারে তোরে দেখা তুই বারুদ ঝাঁঝে ভরা, দিলে ডান্স মারে তোরে দেখা তুই বারুদ ঝাঁঝে ভরা।
ধড়কন বাড়ে, দেব তোরে মনে সিংহাসন, 16 আনাই চাই যে তোকে, ধানাই ফানাই করিস না এখন, দেখলে তোরে ধড়কন বাড়ে, দেব তোরে মনে সিংহাসন, 16 আনাই চাই যে তোকে, ধানাই ফানাই করিস না এখন। আমি ডুবে যাই, ডুবে ডুবে জল খাই, ভেসে ভেসে যাই তোর প্রেমেতে, আজ ডুবে ডুবে ডুব। দিল ডান্স মারে তোরে দেখা, তুই বারুদ ঝাঁঝে ভরা। দিল ডান্স মারে তোরে দেখা, তুই বারুদ ঝাঁঝে ভরা। দিল ডান্স মারে তোরে দেখা, তুই বারুদ ঝাঁঝে ভরা। দিল ডান্স মারে তোরে দেখা, তুই বারুদ ঝাঁঝে ভরা। এই গানটা সুন্দর, Thank অবশ্যই you. অবশ্যই সুন্দর। গানটা নিয়ে আমার 2-3টা প্রশ্ন আছে, যেহেতু শিল্পীকে পাওয়াই গেল। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক। সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার। এই বিরতির পরে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। স্বাগত নিউজ গ্যালারিতে। আমি সাদাত হাবিব সেতু আছি আপনাদের সাথে গোটা সময়। আমাদের সাথে আজকে রয়েছেন আয়েশা মৌসুমী এবং গিটারে রয়েছেন দীপু ভাই। আবারও স্বাগত জানাচ্ছি। এই যে গানটি গাইলেন দিল ডান্স মারে তুই ঝাঁঝে ভরা বারুদে, এই মানে কি বলবো, একটু মাসালা টাইপের গান। আমি যদি একটু নতুন ট্রেন্ডি আপনি বলছিলেন, এই গানগুলা করার ক্ষেত্রে কিভাবে নিজেরা প্ল্যান করেন? মানে এগুলা কি চট করে ক্লিক করে এরকম বিষয়, নাকি আসলে মানে ক্লিক করে বলতে মানে জনপ্রিয়তার বিষয়টা কিভাবে দেখেন? আসলে একটা কাজ যখন ক্লিক করে, আমি খুবই ছোট এবং খুবই নতুন এই আমার জার্নিতে, বাট আমি যেটা বুঝেছি এই গানটার মাধ্যমে, এটা খুবই একটা টিম ওয়ার্ক এবং টোটাল টিমের কাজটাই সুন্দর হতে হয়। যেমন অপূর্ব ভাই এবং সাবিলা নূর চমৎকার অভিনয় করেছে, নাটকের গল্পটা চমৎকার ছিল, ওই গল্পের সাথে এই গানটা খুব ভালো মানিয়েছে। আচ্ছা। এবং যে লিখেছে সে অনেক সুন্দর লিখেছে, সুরটাও ক্যাচি ছিল, এবং যে কম্পোজ করেছে সেও অনেক এই যুগে সাথে আমার মনে হয় খুব বেশি মিলে গেছে, যে এরকমটা শুনতে চায় মানুষ। আচ্ছা, হয়তো এই কারণে। যে আয়েশা মৌসুমী আসলে বান্ধবীর সাথে জিত করে আসলে গানটা শুরু করলো, তার সময়ের যে গান এবং এখন সময়ের যে গান, মানে আপনার যে গানের সাথে শিখা বা গানের সাথে চলা, সেইটাই আপনার কাছে ডিফারেন্স কতটুকু দেখেন? কোথাও কমফোর্ট ফিল করেন, কোথাও মনে হয় ডিসকমফোর্ট ফিল করতেছেন? না, ডিসকমফোর্ট যেটা আমি ফিল করি ওটা আমি করি না কখনো। আচ্ছা। আর তখনও মনে হচ্ছিল যে শিখছি। আমার সবসময় নতুন জিনিস শিখতে ভালো লাগে। আর গান শিখছি, এবং আমি বেশিরভাগ স্টেজে পারফর্ম করি। সো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া হয়, বিভিন্ন এক্সপিরিয়েন্স পাওয়া হয়। সো এক একটা শো মানে এক একটা লেসন। সো এই সব মিলিয়ে খুব ভালোই লাগে, এখনো কমফোর্টেবল, এবং আশা করছি এর মধ্যেই থাকবো। শোতে তো মনে হয় মিক্স গান বেশি করা লাগে, ইন টার্মস যদি শো অনেক বড় হয়ে থাকে, মানে ডিউরেশন যদি অনেক বেশি থাকে। আপনার যদি 40 মিনিট পারফর্ম করার কথা থাকে, Right, আপনার মৌলিক গানের সংখ্যা এবং অডিয়েন্সকে ওর সাথে রিলেট করতে পারা তো হ্যাঁ, টাফ। যেমন আমার এখন পর্যন্ত আমার মৌলিক গান 7টা আর 8টা হবে আমার মৌলিক গান আছে, বাট এর মধ্যে কিছু গান আমি কভার করেছি। আমার ইউটিউব চ্যানেল আছে ওখানে, সো ওখান থেকেও বেশ কিছু গান আমি করি। তাছাড়া অডিয়েন্স যেই ধরনের গান শুনতে পছন্দ করে, ওই সিচুয়েশন অনুযায়ী আমি চেষ্টা করি ওই রকম গান করার জন্য। কারণ যেই গানগুলো শুনে শুনে আমি বড় হয়েছি, শিখে বড় হয়েছি, ওই গানগুলো অডিয়েন্সেরও পছন্দ। সো দুইজনের কোন গান পছন্দ মিলে বেশি, যায়। কোন জনরার, মানে ধরেন আধুনিক গান বা ফোক বা রবীন্দ্র বা নজরুল, কোন ধরনের গান বেশি অডিয়েন্সরা এক্সপেক্ট করে? এটা তো আসলে ডিপেন্ড করে। যেমন কোন একটা audience এর সাথে ওপেন এয়ার আছেন আপনি? কনসার্টে তো অলওয়েজ মানুষ খুব একটু আনন্দ করতেই চায়, একটু আপবিট গান চায়, রিদমিক গান চায়। সো ওই রকম গানটাই। আপবিট রিদমিক গান আমরা তাহলে সবাই, আমরাও তো একটা ঈদের ভাইবই আনার চেষ্টা করছি দর্শকদেরকে। একটা আপবিট গান শোনা যায় বা একটু রিদমিক গান, যেটা দর্শক মানে অলরেডি আমি গাইতে একটা- হবে এরকম কিছু। একটা তো গায়ে ফেলছেন, সেটা তো বুঝতে পারছি। এর বাইরেও যদি থাকলো। Sure.
এর মধ্যে আমরা বেশিরভাগ যেটা করি, আচ্ছা কালকে এর মধ্যে বলে দিই, কালকে বুক চিনচিন গানটা অলরেডি খুব বেশি ভাইরাল হয়ে গেছে। এই গানটা আসলে আমার নতুন করে বলার কিছু নেই, বাট এটা বেসিক্যালি অনুপম রেকর্ডসের তো গানটা, সো ওনারা আবার এটাকে রিমেক করিয়েছে, ওখানে আবার আমার ভয়েসটা বেছে নিয়েছে, এই জন্য অনেক থ্যাঙ্কস অনুপম রেকর্ডসকে। কালকে এই গানটা রিলিজ হতে যাচ্ছে, আমরা কি ওই গানটা একটু শোনাবো? একটু শোনা যায়, হ্যাঁ। অডিয়েন্স একটু ফ্রি শুনে নিল কালকের জন্য। এফ তোমাকে যত দেখে নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে, আগুনে যাব পুড়ে রয়েছো কেন দূরে, আগুনে যাব পুড়ে রয়েছো কেন দূরে, দাও না সারা তোমায় ডাকি চোখের ইশারায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, বুক চিনচিন করেছে হায় মন তোমায় কাছে চায়, বুক চিনচিন করেছে হায় মন তোমায় কাছে চায়, আমরা দুজন দুজনারই চোখের ইশারায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। That's it. আচ্ছা, আপনার কমফোর্ট জোনটা কি, মানে আপনার কোন গান গাইতে বেশি ভালো লাগে, মানে কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? আমি আমি আসলে আমি যখন শুনি আমার প্লে লিস্টে সব ধরনের গানই থাকে, কিন্তু আমার মনে হয় আমার কাছে আমার পছন্দের চেয়ে অডিয়েন্সের পছন্দের গান মানে গুরুত্বটা আমি বেশি দিই, এবং আমি এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স যা বলে অডিয়েন্স আমার কাছে একটু আপবিট গানই বেশি শুনতে চায়, সো আমি চেষ্টা করি ওইভাবে করার জন্য, বাট আমার ইচ্ছা আছে সব ধরনের গানই করার জন্য, মানে আমি শুধু নাচাতেই চাই না, আমি চাই আমার গানে মানুষ প্রেমে পড়ুক, আমার গানে দুঃখ পাক, মানে সব সময় যেন আমার গানের সাথে থাকে, আমি এই চেষ্টাটা করব। আপনার কাছে একটু উইয়ার্ড প্রশ্ন, যেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম শিল্পীকে যখন পাই তখন আমি প্রশ্নটা করি, তো সবাই খুব বলে যে গান অডিয়েন্সের সামনে গাইতে খুব ভালো লাগে, অডিয়েন্স খুব রেসপন্স করে, এটা আসলে রিয়েল ফিল দেয় আমার সাথে অডিয়েন্সের। ধরেন থাকে না কিছু অডিয়েন্স যে আপনি যতই ভালো গেলেন তার আসলে মন ভরলো না, হয় না এই শিল্পী আছে কি গান গেলেন, এটা তো আমার মতো, এটা তো রুনা লাইলার মতো হইলো না, এটা তো অমুকের মতো হইলো না, এটা তো অমুকের মতো হইলো না, তো এরকম ধরেন বলে ফেলে। এরকম ধরেন আপনি শুনে ফেলছেন, এরকম কি হয়েছে যে কোন একটা অডিয়েন্স রাগ করে চলেই গেল, এরকম না এখনো মানে লাকিলি এরকম খারাপ এক্সপিরিয়েন্স হয়নি, অডিয়েন্স আমাদের খুব ভালোই বাসে, ভালোভাবে নিয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে এমন হতে পারে, এটা আমরা মেনে নিই, কারণ কি এক একজনের টেস্ট এক এক রকম, তার এক্সপেকটেশনটা অন্যরকম থাকতে পারে, যাদের সাথে তুলনা করা হয় আসলে কারোর সাথেই তো কারো তুলনা হবে না, পসিবলই না, এক একজনের সাধনার লেভেল এক এক রকম, আর আমরা এখনো খুবই ছোট, আমরা কেবল জার্নি আমাদের স্টার্ট হয়েছে, সো ইনশাআল্লাহ আমাদের শেখার অনেক কিছু বাকি আছে। আমার মনে হয় যদি কখনো শুনিও এটা ওইভাবে আমলে নিব না, কারণ এটা তার এক্সপেকটেশন অনুযায়ী হয়নি, এটা তার একান্ত ব্যক্তিগত অভিমত, আর এটাকে আমাদের রেসপেক্ট করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, এখন কি গান শুনবো? এখন আমি রবীন্দ্রসঙ্গীত একটা আমার ইউটিউব চ্যানেলে আমি কভার করেছিলাম, আমি এটা কোন গানটা? মাঝে মাঝে তবু দেখা, এটা আমার বৃষ্টিও তো খুব হচ্ছে, পছন্দের গান। শোনা যাক তাহলে, তো আজকে তো পরিবেশটাও ওরকমই, হ্যাঁ মেঘলা মেঘলা। মেঘলা পরিবেশ দিয়ে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, মুহে কি করিলে বলো পাইব তোমারে। আমি দেখছি আপনি একটু গুনগুন করে গেছেন, আপনি একটু শুনুন না প্লিজ। না না, আমার গানের গলা যদি শোনা হয়, মানে আমি কিন্তু গুনগুন করে শুনতে পাচ্ছিলাম। দর্শক যদি একবার আমার গানের গলা শুরু করে তাহলে হয়তো বা রিমোট টিমোট চেঞ্জ করে চলে যেতে পারে, একটা ঝুঁকিপূর্ণ না রাখি। ও আমি থামিয়ে দিলাম, আমি ভেবেছি আপনি গাবেন। রবীন্দ্রসঙ্গীত গাচ্ছিলেন আপনি, কতদিন আগে তো রবীন্দ্রনাথেরও জন্ম গেল, 160তম জন্মবার্ষিকী গেল। আপনি এই যে নানা ধরনের জনরার গান তো করছেন, আপনার কাছে বাংলা গানটা কতটা আরামের এটা একটু জানতে চাই, কারণ আপনি হিন্দি গানও শুনেন নিশ্চয়ই, গুনগুন করেও অবশ্যই গাইতে পারেন। বাংলা গানটা আপনার কাছে কেমন লাগছে, মানে ভেরিয়েন্ট, যদি আমি ভেরিয়েশনের কথা বলি, সুরের এটা তো এমন একটা প্রশ্ন যে আমার মাকে আমার কাছে কেমন লাগে। মা যেরকম ভাষাও তো সেরকম, সো এটা তো আলোচনার বাইরে। আলোচনার বাইরে, এক্স্যাক্টলি ফার্স্ট প্রায়োরিটিতে মাস্ট বি। ফার্স্ট প্রায়োরিটি। এইবার একটু দ্বিতীয় কোশ্চেনে আসি। আমি একটু জানতে চাই, শিল্পী হিসেবে, আপনি একজন কণ্ঠশিল্পী হিসেবে যখন একটা গান সিলেক্ট করে বা আপনার কাছে একটা গান আসে, সেটা পুরোনো গানের ক্ষেত্রেও হতে পারে, আপনার কাছে সুর আগে আসে, কথা আগে আসে, কোনটা বেশি টানে? আমার কাছে আসলে টোটালটাই আসে, মানে যখন অন্য কেউ কোনো প্রজেক্টে আমাকে গান করায়, মানে টোটাল একটা গান রেডি হওয়ার পরে তখন হয়তো কম্পোজার চিন্তা করলো যে এই গানটার সাথে হয়তো আমার ভয়েস যাবে, তখন আমাকে ডাকা হয়। আর যখন আমি আমার নিজের মৌলিক গানের ব্যাপারে আমি যখন কাজ করি, তখন আমি আগে লিরিক্স কালেক্ট করি। আবার অনেক সময় হয় যে অনেক সুরকার বা কম্পোজারকে আমি রিকোয়েস্ট করি যে আমার জন্য একটা গান বানিয়ে দেওয়ার জন্য, তখন হয়তো তারা তাদের মতো করে চিন্তা করে। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো একটা গান শুনবো, কারণ আমাদের সময়ের একটা বাধা ধরা নিয়ম রয়েছে, আমরা চাই একটু বেশি গান শুনতে। আমরা একটা গান শুনবো, তারপর একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, তারপর আমরা বিদায় নিয়ে যাবো একটা গান শুনতে শুনতে। এখন কি গান শুনবো? যেহেতু একটা ঈদ আসছে, একটা ফেস্টিভ মোড, আমরা একটু মজার গানই করি না? আচ্ছা, মধু হয়ে শোনাই একটু। ওকে, এটা প্ল্যানে ছিল না, হঠাৎ করে। মধু হই হই বিষে হাওয়াইলা, মধু হই হই বিষে হাওয়াইলা, মন হারনে ভালোবাসার দাম ন দিলা, ও তুই অন্ধ সার পাই, ভালোবাসার দাম ন দিলা। আশায় আসিল তোরে লই, বান্ধু মেখান সুখেরি ঘর, আশায় আসিল তোরে লই, বান্ধু মেখান সুখেরি ঘর, সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, মন হারনে ভালোবাসার দাম ন দিলা, ও তুই হন্দ সার পা
ভাই ভালোবাসার দাম না দিলা। এবং মজার একটা গান। আমার একদমই সময় শেষের দিকে। আমি বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। আমি আপনার আমার আমার শেষ প্রশ্ন আরকি, যেটি হচ্ছে যে আপনি যারা নতুন আপনাকে দেখছে এই মুহূর্তে, যারা হয়তোবা ভাবছে দীপু ভাইয়ের মতো গিটার নিয়ে গান করার চেষ্টা করছে, তারা তো মনে করছে যে শিখতে পারলে হয়তোবা অপরচুনিটি আমাদের জন্য ওয়েট করছে। কিন্তু বিষয়টা তো আসলে এত সহজ না। একটা পরিশ্রমের ব্যাপার আছে সাধারণ হচ্ছে। ছোট্ট করে যদি সেটির বিষয়ে বলতেন, একজন নতুন শিল্পী আসলে কি ভাবা উচিত? আপনার থেকেও যারা নতুন তারা আসলে কিভাবে ভাবা উচিত, সেই প্রশ্নটা আপনার কাছে থাকলো। আমি দর্শকদের কাছ থেকে সাদাভাবে বিস্মিত আজকের মতো বিদায় নিচ্ছি। কাল আবারও হাজির হবো, নিশ্চয়ই বিশ্লেষণ শুনবো। আর এমন আয়োজন থাকছে কিনা সেটির জন্য আপনাকে কালকে অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই সাথে থাকবেন, পাশে থাকবেন। এটা তো অনেক কঠিন প্রশ্ন, আমি নিজেও ভাবছি। জাস্ট প্র্যাকটিস করতে হবে আর কাজ করে যেতে হবে। চর্চা, এটার কোনো বিকল্প নেই, চর্চার কোনো বিকল্প নেই। সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, যে সামনের দিকে এগিয়ে যাওয়া। নিজের উপর বিশ্বাস থাকলে অবশ্যই হবে। ওকে, শেষ সেতু গান। ভাইয়ার সাথে এভাবে বসে গান গাওয়া হবে। সেটা যে শেষ কোনো গান। হবে। শেষ গান, তোমার এটা মৌলিক গান দিয়ে শেষ করি না? অভিমান নাকি মন নিয়ে? অভিমানী মন। অভিমানী। এই গানটা লিখেছেন, সুর করেছেন মুনসারিন, না লিখেছেন মুনসারিন ভাই, সুর করেছেন মেহেদী হাসান। শোনাচ্ছি। এ রাজ্যে আমার অভিমানের রাত, একা জেগে শুধু কষ্টে পোড়া। এ মন যে আমার অভিমানী মন, তোমাকে ভোলা আমার খুব প্রয়োজন। তুমি তো জানলে না কি কষ্ট আমার, কি ব্যথা বুকেতে তোমায় না পাওয়া। তুমি তো জানলে না কি কষ্ট আমার, কি ব্যথা বুকেতে তোমায় না পাওয়া। এ রাত যে